ওকে, প্রথমে আমরা করব হিট অ্যান্ড টেম্পারেচার, তার মধ্যে করব অ্যানোমেলাস এক্সপ্যানশন। আচ্ছা, ফার্স্টে আমরা সব কিছু করবো, এর মধ্যে অর্ধেকের বেশি জিনিস আমরা জানি। আমরা সরাসরি চলে যাব অ্যানোমেলাস এক্সপ্যানশানে, তার আগে আমরা করব থার্মাল এক্সপ্যানশান। আচ্ছা, বল তো থার্মাল এক্সপ্যানশান কাকে বলে? বল দেখি, হিট দিলে কি হয়? হিট হলে সাবস্টেন্সটা অনেক দিকে এক্সপ্যান্ড হয়, তখন ওটাকে থার্মাল এক্সপ্যানশন। গুড গুড। আচ্ছা, তার মানে হিট দিলে এক্সপ্যানশন হয়, রাইট? স্পেস বিটুইন ইন্টারমলিকুলার স্পেস ইনক্রিজ করে যায়, তাই না? ইন্টারমলিকুলার স্পেস ইনক্রিজ করা যায় মানে পার্টিকেলটা বড় হয়ে যায়, পার্টিকেলটা এক্সপ্যান্ড করে, রাইট? পার্টিকেলটা বড় হয়ে যায়। গুড। এবার আমরা এইটাকে একটু ডিটেলসে পড়ব, একটু ডিটেলসে পড়ব। দেখো, জাস্ট 1 সেকেন্ড। ওকে, দেখো তাহলে ফার্স্ট ফিনোমেনা যেটা আমরা পড়ছি, দ্যাট ইজ থার্মাল এক্সপ্যানশন, রাইট? থার্মাল এক্সপ্যানশন। প্রথমে যে ওয়ার্ডটা আমরা পড়ছি দ্যাট ইজ এক্সপ্যানশন। তার মানে এখান থেকে এটা ক্লিয়ার যে ইফ উই গিভ হিট দি সাবস্টেন্স উইল এক্সপ্যান্ড, রাইট? হিট দিলে কি হবে? এক্সপ্যান্ড করবে। হিট দিলে কি হবে? এক্সপ্যান্ড করবে। আচ্ছা, তাহলে যদি আমি কুল করি তাহলে কি হবে? কন্ট্র্যাক্ট করবে। ওকে, কেন হয়? কারণ ধর আমার কাছে একটা সাবস্টেন্স আছে, তার মধ্যে কিছু মলিকিউলস রয়েছে। ওকে, হোয়াট আর দিস? দিজ আর মলিকিউলস ইনসাইড অফ দ্য সাবস্টেন্স, রাইট? আমি কি করলাম, একে বাইরে থেকে একটা অ্যামাউন্টের হিট দিলাম। হিট দিলে দেখা যাবে এই যে মলিকিউলগুলো রয়েছে, এই মলিকিউলগুলোর মধ্যে যে গ্যাপটা, সেটা বেড়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? মলিকুলের সাইজ কিন্তু বাড়বে না, আমি যেহেতু জুম করেছি সাইজ বেড়ে গেছে, বাট সাইজ বাড়বে না। কি বাড়বে? গ্যাপটা বাড়বে। ধরো এখান থেকে এইটুকু গ্যাপ আছে, দেখ গ্যাপটা কতটা ইনক্রিজ করে গেছে, রাইট? তার মানে হিট দিলে কি হয়? ইন্টারমলিকুলার স্পেস ইনক্রিজ করে। ইন্টারমলিকুলার স্পেস ইনক্রিজ করলে কি হবে? ও এক্সপ্যান্ড করবে। তার মানে এইভাবে জিনিসটা হচ্ছে যে ফার্স্টে ইন্টার মলিকিউলার স্পেস সেটা ইনক্রিজ করবে, রাইট? ইন্টারমলিকুলার স্পেস ইনক্রিজ করলে কি হবে? তার ভলিউমও ইনক্রিজ করবে। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এবার কোনো জিনিস যেটা নর্মালি হয়, এনিহাও যদি সেই জিনিসটা নর্মালি না হয়, ওকে, কোনো জিনিস নর্মালি হয়, এনিহাও যদি সেই জিনিসটা নর্মালি না হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যানোমালি। Is that clear? So when something does not happen normally, that is known as anomaly. Okay, anomaly is anything that does not happen normally. Okay, anything that does not happen normally is known as anomaly. আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার অ্যানোমালি। তার মানে জিনিসটা ঠিকঠাকভাবে হচ্ছে না, তাহলে কিছু একটা গড়বড় হচ্ছে। তার মানে হিট দিলে ভলিউম বাড়ে, এটা নর্মাল। তাহলে অ্যাবনর্মালটা কী হবে? হিট দিলে ভলিউম কমে। তার মানে অ্যানোমেলাস এক্সপ্যানশন মানে কি? অ্যানোমেলাস এক্সপ্যানশন মানে হিট দিলে ভলিউম কমবে বা হিট নিলে ভলিউম বাড়বে। তার মানে অন কুলিং দ্য ভলিউম উইল ইনক্রিজ বা অন হিটিং দ্য ভলিউম উইল ডিক্রিজ। বোঝা গেল কথাটা? ওকে, তাহলে অ্যানোমেলাস এক্সপ্যানশন কাকে বলে? অ্যানোমেলাস এক্সপ্যানশন কাকে বলে? অ্যানোমেলাস এক্সপ্যানশন হচ্ছে when the volume of a body decreases on increase
ইন টেম্পারেচার। এই ফিনোমেনাটা না কিছু অ্যালকোহলে দেখা যায়, ওয়াটারে দেখা যায়। ওয়াটারে আমরা সবাই জানি কোনখান থেকে কোন জায়গায় দেখতে পাই বলতো? 0 to 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 to 4 ডিগ্রি, তাহলে ওয়াটারের ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাই ফ্রম 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তার মানে যদি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি হয়, তাহলে এখানে টেম্পারেচার বাড়ছে না কমছে? বাড়ছে। যদি এটা ওয়াটারের জায়গায় একটা আয়রন ব্লক হতো তাহলে কি হতো? এক্সপ্যান্ড করতো। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে তাহলে কি হবে? অ্যানোমালি। অ্যানোমালি হলে কি হবে? কন্ট্রাক্ট করবে। তার মানে এই প্রসেসেও কি করবে? ইট উইল কন্ট্রাক্ট, কারণ টেম্পারেচার ইনক্রিজ করছে, আর টেম্পারেচার ইনক্রিজ করলে কন্ট্রাকশন হয়। পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে আমাদের? ওকে, ভেরি গুড। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে টেম্পারেচার ইনক্রিজ করলে কন্ট্রাকশন হয়। আচ্ছা, আমরা একটা কার্ভ দেখি। ওকে, 3টে রিজিয়ন নিয়ে কথা বলবো, একটা কার্ভ আঁকবো। প্রত্যেকে, হ্যাঁ, প্রত্যেকে কার্ভটা আমার সাথে সাথে আঁকো। হ্যাঁ, মনে করো যে কার্ভটা আমি করছি, এই কার্ভটাতে টেম্পারেচার শুরু হচ্ছে, এই দিকে আমি টেম্পারেচারকে চেঞ্জ করছি, আর এই দিকে আমি প্রথমে ভলিউমকে চেঞ্জ করছি। ওকে, এইদিকে টেম্পারেচারকে চেঞ্জ করছি, এইদিকে ভলিউমকে চেঞ্জ করছি। দেখো, আমার টেম্পারেচারটা শুরু হচ্ছে সাপোজ এই জায়গা থেকে। এই জায়গায় টেম্পারেচার সাপোজ -5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সাপোজ এইখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সাপোজ এইখানে টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সাপোজ এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমি একটা ছোট্ট কাজ করব, যে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরাবর একটা পার্টিশন টাইপের করে দেবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরাবর একটা পার্টিশন টাইপের করে দেবো, আর এখানেও 4 ডিগ্রি সেন্টিগ্রেড বরাবর একটা পার্টিশন টাইপের করে দেবো। ওকে, 0 ডিগ্রি বরাবর একটা পার্টিশন টাইপের করে দেবো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বরাবর একটা পার্টিশন টাইপের করে দেবো। ফার্স্টে আমাকে বলো যে অ্যানোমালি যেটা আমি দেখতে পাবো সেটা কোন জোনে দেখতে পাবো? সেটা এই জোনটাতে দেখতে পাবো না? যে অ্যানোমালি আমি দেখতে পাবো সেটা কোন জোনে দেখতে পাবো? এই জোনে দেখতে পাবো না? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই জোনটা হচ্ছে আমার জোন অফ অ্যানোমালি বা জোন অফ অ্যানোমেলাস এক্সপ্যানশন। আচ্ছা, একটা একটা করে বুঝি। ধর 5 ডিগ্রির আগে ওর ভলিউম ছিল এইখানটাতে, এইটার নাম দিলাম আমি এ। আচ্ছা, যখন টেম্পারেচার ইনক্রিজ করবো ভলিউমের কি হবে? যখন টেম্পারেচার ইনক্রিজ করবো ভলিউমের কি হবে? ভলিউম উইল ইনক্রিজ। তাহলে এই জন্য ভলিউমটা ধরো এইভাবে ইনক্রিজ করছে, রাইট? এই জন্য ভলিউমটা এইভাবে ইনক্রিজ করছে। আচ্ছা, এইটা নর্মাল এক্সপ্যানশন না অ্যানোমেলাস এক্সপ্যানশন? না, -5 থেকে 0 ডিগ্রি। নর্মাল না অ্যানোমেলাস? নর্মাল এক্সপ্যানশন। তার মানে এটাকে আমি লিখবো থার্মাল এক্সপ্যানশন বলে। দিস আর নর্মাল এক্সপ্যানশন, সো আই উইল রাইট দিস অ্যাজ থার্মাল এক্সপ্যানশন। আচ্ছা, 0 থেকে 4 ডিগ্রির মধ্যে কি ধরনের এক্সপ্যানশন? নর্মাল না অ্যানোমেলাস? অ্যানোমেলাস। তাহলে এই রিজিয়নে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ওর ভলিউম বাড়বে না কমবে? কমবে। তাহলে এই রিজিয়নে ওর ভলিউম কি হবে? কমবে। পরিষ্কার হয়েছে কথাটা? ইজ দিস ক্লিয়ার? আচ্ছা, এবার ওর ভলিউম কমলো, কিন্তু 4 ডিগ্রির উপরে রিজিয়নটা অ্যানোমেলাস নাকি নর্মাল? নর্মাল। তাহলে এখানে কি? এখানেও সিম্পল থার্মাল এক্সপ্যানশন হবে। দিস উইল অলসো বি
সিম্পল থার্মাল এক্সপ্যানশন, তার মানে এখানে আমি কি দেখতে পাবো, এখানে ইট উইল বি লাইক দিস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? আচ্ছা, সেম জিনিস আমরা করব ইন কেস অফ ভলিউম। এটা লেখা হয়ে গেছে সবার? গুড। আচ্ছা লিখে না জলদি জলদি। ওকে, সেম জিনিস আমরা করব উইথ রেসপেক্ট টু ডেন্সিটি। এর আগে ভলিউম করলাম, নাও উই উইল ডু উইথ ডেন্সিটি। আচ্ছা, একই রকমের জোন ডিফাইন করব, যে সাপোজ এটা -5, সাপোজ এটা আমার 0, সাপোজ এটা 4, সাপোজ এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এইদিকে কাকে বাড়াচ্ছি, এইদিকে টেম্পারেচারকে ইনক্রিজ করছি, এদিকে কি করছি, ডেন্সিটিকে ইনক্রিজ করছি। ঠিক আগের মতোই এখানেও আমি একটা জোন ডিফাইন করে দেবো। সো দিস ইজ মাই ডিফাইন্ড জোন। এখানেও আমি একটা জোন ডিফাইন করে দেবো। সো দিস ইজ অলসো মাই ডিফাইন্ড জোন। কেমন? এই জোনটার মধ্যে আমি অ্যানোমালাস রিজিয়নটাকে মার্ক করে নেব। ওকে, তো আমরা এর আগে যেরকম লিখেছি, দিস ইজ মাই অ্যানোমালাস রিজিয়ন। This is my normal region. This is also my normal region. ওকে, এই তিনটে রিজন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, ভালো করে বুঝবি। ডেন্সিটিকে আমরা কি দিয়ে লিখি? আমরা লিখি যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, তাই লিখি না? তাহলে যদি ভলিউম ইনক্রিজ করে ডেন্সিটির কি হবে? ভলিউম ইনক্রিজ করলে ডেন্সিটির কি হবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। তাহলে ভলিউম যদি ইনক্রিজ করে ডেন্সিটি কি হবে? ডিক্রিজ করবে, রাইট? তাহলে উইথ ইনক্রিজ ইন ভলিউম দ্য ডেন্সিটি উইল ডিক্রিজ। ওকে, তাহলে ভলিউম ইনক্রিজ করছে, ডেন্সিটি ডিক্রিজ। সাপোজ কোনো একটা মোমেন্টে এইটা হচ্ছে ডেন্সিটি, রাইট? আমি কি করছি? টেম্পারেচার বাড়াচ্ছি। তাহলে এখানে তো নর্মাল এক্সপ্যানশন, তাহলে এখানে ভলিউম ইনক্রিজ করার কথা, তাহলে এখানে ডেন্সিটির কি হবে? ডিক্রিজ। সো দ্য ডেন্সিটি উইল ডিক্রিজ। ক্লিয়ার হলো? 0 থেকে 4 ডিগ্রি ভলিউম ইনক্রিজ করার কথা না ডিক্রিজ করার কথা? না, কিন্তু এখানে তো অ্যানোমালাস এক্সপ্যানশন। তাহলে অ্যানোমালাস এক্সপ্যানশনে কি হবে? ভলিউম ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করে ভলিউম ডিক্রিজ করবে। ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে ডেনসিটি ইনক্রিজ করবে। গুড। ভাস্বতী, ভিডিওটা কিন্তু অন রাখতে বলেছি বাবা। হ্যাঁ, ভিডিওটা একটু অন রাখ। আচ্ছা, এবার 4 ডিগ্রিতে পৌঁছে গেছি। এবার 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে ভলিউমটা কি হওয়া উচিত? ইনক্রিজ করা উচিত না ডিক্রিজ করা উচিত? ইনক্রিজ করা উচিত। তাহলে ভলিউম যদি ইনক্রিজ করে এখানে ডেন্সিটি কি হবে? ডিক্রিজ। তাহলে ডেন্সিটি কি হবে? ডিক্রিজ করবে। আচ্ছা, একটু যদি দেখি এই দুটো গ্রাফকে, ঠিক উল্টো না? তার মানে এইটা যখন ইনক্রিজ করছে এটা তখন ডিক্রিজ করছে, এটা যখন ডিক্রিজ করছে এটা তখন ইনক্রিজ করছে, এটা যখন আবার ইনক্রিজ করছে এটার কি হচ্ছে? ডিক্রিজ করছে। তার মানে এই জিনিসটাকে মাথায় রেখে যদি গ্রাফটা আঁকি, তাহলে দেখতো আমার গ্রাফটা এই রকম আমি আঁকতে পারি, ডেন্সিটিটাকে এর উপরে। আঁকতে পারি, রাইট? তার মানে মাথায় রাখতে হবে এই গ্রাফটাতে দিস ইজ মাই ভলিউম and this is my density. Okay, is our concept clear? হ্যাঁ, ঝট করে একটু এখানে নিচে রাখাটা। এখন আমরা করব হোপস এক্সপেরিমেন্ট। ভাস্বতী, অদ্রিজা, ভিডিওটা অন করবি। এখন আমরা করব হোপস এক্সপেরিমেন্ট। ও স্যার, আমার ভিডিও তো অন আছে, কিন্তু তোমার ওখানে মাঝে মাঝে স্ক্রিনটা Okay. দেখাচ্ছে লক হয়ে যাচ্ছে। ওকে, আমরা করব হোপস এক্সপেরিমেন্ট। আগে একটু দেখব যে
হোপস এক্সপেরিমেন্টটা কেমন দেখতে, এই রকম দেখতে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এটার ডিটেলসটা, হ্যাঁ, হোপস এক্সপেরিমেন্ট ইটস অ্যান ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, কনসেপ্টের জন্য এক্সপেরিমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এই এক্সপেরিমেন্টের আমরা আলোচনা করব আগে রেজাল্ট নিয়ে, তারপরে আমরা ডিসকাস করব কেন এই রেজাল্টটা এলো, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করব তারপরে। তাহলে এক্সপেরিমেন্টটা কিভাবে করছি দেখো, যে আমি এখানে একটা সিলিন্ডার নিয়েছি, সবাই আমার সাথে আঁকবে। আমি এখানে একটা সিলিন্ডার নিয়েছি, ওকে। যে সিলিন্ডারটা নিয়েছি সেই সিলিন্ডারটার দুটো পোর্শনস আছে, ওকে। এইটা একটা মেটালিক সিলিন্ডার। আমি কি করেছি, এখানে একটা হোল ক্রিয়েট করেছি, এখানে একটা হোল ক্রিয়েট করেছি, দুটো হোল ক্রিয়েট করেছি। দুটো হোল ক্রিয়েট করে এখানে একটা থার্মোমিটার ইউজ করেছি। ভালো করে দেখো যে কি করেছি, এখানে একটা থার্মোমিটার ইউজ করেছি, সেম এখানে আমি আর একটা থার্মোমিটার ইউজ করেছি। ওকে, আমি দুটো থার্মোমিটারকে ইউজ করেছি। অবভিয়াসলি এই থার্মোমিটারটা থেকে যাতে লিকেজ না হয় তাই এটাকে একটা মেটেরিয়াল দিয়ে এনক্লোজ করেছি। এখান থেকে যাতে লিকেজ না হয় তাই এখানে একটা মেটেরিয়াল দিয়ে এনক্লোজ করেছি। কি করেছি যে এর ইনসাইডটাকে আমি কমপ্লিটলি ওয়াটার দিয়ে ফিল করেছি, কমপ্লিটলি ওয়াটার দিয়ে ফিল করেছি, ওকে। যে ওয়াটারটাকে ফিল করেছি সেই ওয়াটারের টেম্পারেচার ইনিশিয়ালি সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। এমন একটা ওয়াটার দিয়ে ফিল আপ করেছি যার টেম্পারেচার ইনিশিয়ালি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানটাতে এবার আমি একটা ফ্রিজিং বাথ দিয়েছি, ফ্রিজিং বাথ, ওকে। ফ্রিজিং বাথ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে একটা ফ্রিজিং মিক্সচার থাকবে, ওকে। এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা ফ্রিজিং মিক্সচার আছে, ওকে, একটা ফ্রিজিং মিক্সচার আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফ্রিজিং মিক্সচার কি? কেউ কি বলতে পারবে হোয়াট ইজ ফ্রিজিং মিক্সচার? কেউ বলতে পারবে ফ্রিজিং মিক্সচার কি? দেখো, ফ্রিজিং মিক্সচার হচ্ছে একটা মিক্সচার অফ সল্ট অ্যান্ড আইস, ওকে। ওটা কিসের কিসের মিক্সচার? দিস ইজ এ মিক্সচার, ইয়েস, দিস ইজ এ মিক্সচার অফ সল্ট অ্যান্ড আইস। আচ্ছা, এর যে টেম্পারেচার হয় দ্যাট ইজ আ সাব জিরো টেম্পারেচার। কীরকম টেম্পারেচার? সাব জিরো টেম্পারেচার। সাব জিরো কাকে বলে? লেস দ্যান 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর টেম্পারেচার কত? টেম্পারেচার ইজ লেস দ্যান 0 ডিগ্রি সেন্টিগ্রেড। লেস দ্যান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলে এটাকে বলে সাব জিরো টেম্পারেচার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার এই ফ্রিজিং মিক্সচার দেওয়ার সুবিধা কি? ফ্রিজিং মিক্সচার দেওয়ার সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যে যেহেতু এর টেম্পারেচারটা অনেক কম তাই সে বাকি জলটাকেও ঠান্ডা করতে পারবে, ওকে। আচ্ছা, তাহলে একটা একটা করে পার্টগুলোকে লেবেল করব। সো
দিস ইজ মাই মেটালিক সিলিন্ডার। কেমন সিলিন্ডার? মেটালিক সিলিন্ডার। আচ্ছা, মেটালিক সিলিন্ডার কেন, গ্লাস সিলিন্ডার কেন নয়? তার কারণ হচ্ছে মেটালিক সিলিন্ডার হিট কন্ডাক্ট করতে হেল্প করে, রাইট? তাই না? আমি কি গ্লাস দিয়ে হিট কন্ডাক্ট করতে পারি সুন্দরভাবে? পারি না। কিন্তু যদি মেটাল হতো তাহলে করতে পারতাম না সুন্দর করে? গুড। সেই জন্য এটাকে বলে মেটালিক সিলিন্ডার। দুটো থার্মোমিটার আছে, এই থার্মোমিটারটার নাম T1, এটার নাম T2। ওকে, আচ্ছা। অবশ্যই আমি এক্ষুনি বললাম দিস ইজ আ ফ্রিজিং মিক্সচার। এবার আমি একটা অদ্ভুত জিনিস দেখব। T1 আর T2-র দুটো এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখব। এখানে দেখছি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। কার কার দেখছি? T1 আর T2। দেখো কি দেখতে পাচ্ছি আমি। মনে করো এইখানে একটা গ্রাফ আছে, জাস্ট হোল্ড অন। মনে করো এইখানে একটা গ্রাফ আছে, একটা আইডেন্টিক্যাল একই রকম গ্রাফ। আমি এইখানটাতে পুট করলাম। কি দেখতে পাচ্ছি এই গ্রাফটাতে? দেখো ভালো করে। এইদিকে আমার চেঞ্জ হচ্ছে টাইম, এইদিকেও আমার চেঞ্জ হচ্ছে টাইম। ওকে, উপরের দিকে আমি প্লট করেছি টেম্পারেচারকে, এখানেও উপরের দিকে প্লট করেছি টেম্পারেচারকে। এইটা করছি ফর T1, এটা করছি ফর থার্মোমিটার T2। কি দেখতে পাচ্ছি? ফার্স্টে থার্মোমিটার T2টাকে দেখব। দেখতে পাচ্ছি থার্মোমিটার T2-র ক্ষেত্রে ওর টেম্পারেচার শুরু হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, সেখান থেকে টেম্পারেচারটা কমতে কমতে একটা জায়গায় এলো, জায়গায় এসে ফিক্সড হয়ে গেল। আর কিছুই হচ্ছে না। এর টেম্পারেচারটা কমছে, তো টাইম যাচ্ছে, নিচের দিকে নামা মানে কি? টেম্পারেচার কমছে। মানে ধরো এটা হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা আর সহজ করি। ধরো এইটা হচ্ছে -1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধরো -2, -3, এই সরি ধর -1 ডিগ্রি, এটা ধরো 0 ডিগ্রি, এটা ধরো 2 ডিগ্রি, এটা ধরো 3 ডিগ্রি, এটা ধরো 4 ডিগ্রি, এটা ধরো 5 ডিগ্রি। এরকম করে করে তো টেম্পারেচার বাড়ছে, রাইট? তো যখন টাইম পার হচ্ছে, কি করেছি? সিলিন্ডারটা রয়েছে, সবাই আমার দিকে তাকাও, সিলিন্ডারটা রয়েছে, ওর চারিপাশে ফ্রিজিং মিক্সচারটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে রেখে দিয়েছি। কি করলাম? সিলিন্ডার রয়েছে, ওর চারিপাশে কি করলাম? ফ্রিজিং মিক্সচার দিয়ে দিলাম, দিয়ে সিলিন্ডারটা কি করেছি? রেখে দিয়েছি। যখন সিলিন্ডারটাকে রেখে দিয়েছি তখন দেখতে পাচ্ছি যে থার্মোমিটার T1 যেটা, থার্মোমিটার T2, তার মধ্যে চেঞ্জ দেখা যাচ্ছে। এটা T2-র জন্য করলাম, এটা T2-র জন্য করেছি, হ্যাঁ, T1-এর জন্য না। আগে নিচেরটা বলেছি, লিখেছি অন্য জায়গায়, হ্যাঁ। এটা T2-র জন্য করছি, এটা T1-এর জন্য, হ্যাঁ। তো কি হয়েছে? দুটো থার্মোমিটার রয়েছে। নিচের থার্মোমিটারটার ক্ষেত্রে কি দেখছি? টেম্পারেচারটা প্রথম থেকেই কমতে শুরু করলো। যেই আমি ফ্রিজিং মিক্সচারটা লাগালাম, প্রথম থেকেই নিচের থার্মোমিটারটার টেম্পারেচারটা কমতে শুরু করলো, কমলো কমলো কমলো, একটা জায়গায় এলো, তারপরে আর কিছুই হচ্ছে না। তারপরে টেম্পারেচার কমছেও না, বাড়ছেও না, কিছুই হচ্ছে না, কিন্তু ফ্রিজিং মিক্সচার লাগানো আছে। বোঝা গেল? সাপোজ এই ঘটনাটা একটা টাইম ফ্রেম দিচ্ছি। এটা সাপোজ শুরুতে ছিল, তাহলে 0 মিনিটে। এইটা সাপোজ এই যে জায়গাটা, এটা সাপোজ 10 মিনিটে। এই জায়গাটা, হ্যাঁ, 10 মিনিট, 0 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 খুঁজে পাচ্ছিস না, এটা 1 ধর, 20 মিনিট, এটা ধর 30 মিনিট। আমার কথা বোঝা গেল? ওকে, সামনে থাকা। এবার এটার ক্ষেত্রে আমি এটা লিখলাম 0 মিনিট, এটা লিখলাম 10 মিনিট, এটা 20 মিনিট, এটা 30 মিনিট। এবার টেম্পারেচার T1-এর কি দেখা যাচ্ছে? T1-এর ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার হচ্ছে। T1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওর কোনো চেঞ্জ নেই 10 মিনিট অবধি। বোঝা গেল? T1-এ কি দেখতে পাচ্ছি? ওর 10 মিনিট অবধি কোনো চেঞ্জ নেই। এক্স্যাক্টলি 10 মিনিট অবধি কোনো চেঞ্জ নেই। হ্যাঁ,
10 ডিগ্রি সেলসিয়াসে আছে, এনে এটা 10 ডিগ্রি সেলসিয়াস, পুরো জলটা তো আমার 10 ডিগ্রিতেই ছিল। তাহলে প্রথম 10 মিনিট T1 এর টেম্পারেচার একই আছে। এবার না হট করে কমতে শুরু করলো, কমতে শুরু করলো, কমতে শুরু করলো, কমতে শুরু করলো, একদম কমে মাইনাসে চলে গেল। আমার কথা বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলি না? এই দাগটা কত দাগ? এই দাগটা তো 0-র দাগ, এইটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দাগ, এটা তো -1, তাই না? তাহলে এই তো ছিল ব্যাপারটা, এই তো আমার 0-র দাগটা। ওর ক্ষেত্রে কি হলো, ও 10 অবধি ওর কোনো চেঞ্জ নেই, ভালো করে দেখ, দেখ এই অবধি ওর কোনো চেঞ্জ নেই। নিয়ে আসবো? হ্যাঁ বল। বলছি খাতা শেষ হয়ে গেছে, নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, এই অবধি ওর কোনো চেঞ্জ, সুপ্রদীপ ভিডিওটা অন রাখবি, এই অবধি ওর কোনো চেঞ্জ নেই। এরপর থেকে যে পড়তে শুরু করলো, হ্যাঁ এরপর থেকে ও যে পড়তে শুরু করলো, বুঝতে পারলি কথাটা কি হলো? তার মানে আমি দুটোকে যদি অবজার্ভ করি, তাহলে একটাই দেখতে পাচ্ছি কি, যে 10 মিনিট অবধি ওর টেম্পারেচার ফল করলো। তাহলে এই রিজিয়নটাতে কি হচ্ছে, এই রিজিয়নটাতে টেম্পারেচার ফল হচ্ছে, তারপরে টেম্পারেচার অলমোস্ট কনস্ট্যান্ট, অলমোস্ট কনস্ট্যান্ট। এই রিজিয়নটায় কি দেখছি, টেম্পারেচার কনস্ট্যান্ট, কিন্তু এখানে কি দেখছি, হিউজ ফল ইন টেম্পারেচার, হিউজ ফল ইন টেম্পারেচার। প্রথমেরটা T2, পরেরটা কিন্তু T1। হ্যাঁ, এরকম হয় কেন? এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন, বলো এরকম হয় কেন? এনিওয়ান, কেউ ট্রাই করো একটুখানি, আমি বলে দিচ্ছি, তার আগে একটু ট্রাই করো কেউ। আমি জিজ্ঞেস করবো অভিককে, অভিক, আচ্ছা ঠিক আছে, অবিনাশ বল। হুম, T2 টেম্পারেচারটা, T2 টেম্পারেচার প্রথমে কমে যাচ্ছে, ওটা ঠান্ডা করছে, তাহলে উপরেরটা কেন কমছে না? ও তো উপরেরটাকেও ঠান্ডা করতে পারে। কেন নিচের দিকে নামবে? ডেনসিটি বেশি বলে? ডেনসিটি বেশি বলে, আচ্ছা। আর আর কেউ? হিট ট্রান্সফারের কোনো ব্যাপার আছে, আচ্ছা। আর কেউ? হিট ট্রান্সফার তো ব্যাপার আছেই। অভিক ট্রাই কর তাড়াতাড়ি, আমার দিকে তাকিয়ে। সে জানি না, আমি জিজ্ঞেস করছি, এটাই প্রশ্ন। T1 এর কার্ভটা, এই দেখো T1 এর কার্ভটা, বল। 10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। সিলিন্ডারটা একবার দেখ, কিন্তু কোথায় সেটা হয়েছে? এখানে তো এই জায়গা থেকে কনস্ট্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু তাহলে এর টেম্পারেচার কেন কমলো না? আমার কথাটা বুঝতে পারলি? কমা উচিত তো, কিন্তু তাহলে T1 এরটা কেন কমলো না? কিন্তু এখানে তো অ্যানোমেলাস ব্যাপারও আছে, একটু বুঝিয়ে বল। হ্যাঁ, অবিনাশ কিন্তু অনেক দূর অবধি ঠিক বলেছিস, কিন্তু পুরোপুরি বলতে পারি, চেষ্টা করলে পারতিস। হ্যাঁ, T1 এর, না না না, চলো এটাকে একটুখানি স্টাডি করা যাক। ওকে, স্টাডি করা যাক। আমরা এই জিনিসটাকে সিম্পল রাখবো, এই জিনিসটাকে সিম্পল রাখবো। কেমন সিম্পল একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার সিলিন্ডারটা, ওকে, জাস্ট ডায়াগ্রামেটিক্যালি। এইটা হচ্ছে আমার ফ্রিজিং মিক্সচারটা, জাস্ট ডায়াগ্রামেটিক্যালি বোঝার জন্য যেটুকু আমরা সেটুকুই করব, এর বেশি করব না। এটা হচ্ছে আমাদের ফ্রিজিং মিক্সচার, ওকে। আচ্ছা, একটু ব্যাপারটাকে দেখি। পুরোটা তো আমার জল ছিল, পুরো জলটার টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ঠান্ডাটা তো এই জায়গায় রয়েছে, তাহলে হিট কোথায় অ্যাবজর্ব হবে? এখানে হিট অ্যাবজর্ব হবে, তাই না? আমার দুটো থার্মোমিটার আছে, একটা থার্মোমিটার আছে T1 এখানে, একটা থার্মোমিটার আছে T2 এখানে, তাই তো? আচ্ছা,
একটু আমরা একটা গ্রাফ করব, একটা ছোট্ট ইজি গ্রাফ করব। এই গ্রাফটা করব ভলিউমের গ্রাফ টেম্পারেচারের সাথে। আচ্ছা আমাকে একটা কথা বল, যে এরকম উল্টো দিক থেকে করি, এটা ধর 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধর 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধর 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধর -5 ডিগ্রি সেন্টিগ্রেড। আগে বলতো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে যা ভলিউম থাকবে 4 ডিগ্রিতে তার থেকে কম ভলিউম হবে না বেশি ভলিউম হবে? কম, কারণ এখানে নর্মাল এক্সপ্যানশন হয়, তাই না? তাই টেম্পারেচার কমলে ভলিউম কমে। 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে কি হবে? টেম্পারেচার কমালে ভলিউম বাড়বে না কমবে? বাড়বে, কারণ অ্যানোমেলাস এক্সপ্যানশন হবে, তাই না? আবার 0 থেকে -5-এ কী হবে? কমবে। ভেরি গুড, তাহলে ভলিউম এভাবে কমছে। তার মানে এইটা হচ্ছে ভলিউম এইভাবে কমছে। আচ্ছা যদি ডেনসিটিকে প্লট করি, বলতো ডেনসিটির কি হচ্ছে? উল্টোটা। তার মানে ডেনসিটি এখানে কম থাকবে, 4 অবধি ডেনসিটি বাড়বে, 4-এর পরে আবার ডেনসিটি কমে যাবে, আবার 0-এর পরে ডেনসিটি বাড়বে, এই না? আচ্ছা আমরা বেগুনিটাকে নিয়ে খুব ইন্টারেস্টেড এইটার ক্ষেত্রে। আচ্ছা যার ডেনসিটি বেশি হয় সে লেয়ারের নিচে আসে না লেয়ারের উপরে যায়? নিচে আসে। তার মানে আমাকে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, যে ডেন্সার লিকুইড ফলস ডাউন, তাই না? এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে ডেন্সার লিকুইড ফলস ডাউন। তা এখানে আমার তো ওয়াটার ছিল, এখানে আমার ওয়াটার ছিল, ওয়াটারটা ইমিডিয়েটলি এই ঠান্ডাটাকে পেতে শুরু করবে, মানে ওয়াটার হিট লস করতে শুরু করবে। এবার ওয়াটার হিট লস তো একবারে করতে পারবে না, ও কী করবে? ও ধীরে 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 করবে। তাহলে প্রথমে 10 ডিগ্রি থেকে হিট লস করছে, তাহলে যখন এই ওয়াটারটা হিট লস করবে এ উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে, তাই না? তাহলে এই ওয়াটারটা কি হবে? তাহলে একটা একটা করে, তাহলে যখন 0 থেকে 10 থেকে 4-এর মধ্যে ভাবছি, এই ড্রপগুলো হচ্ছে ফ্রম 10 ডিগ্রি সেন্টিগ্রেড টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে ওরা কি হচ্ছে? নিচে চলে যাচ্ছে না? নিচে চলে যাচ্ছে না। আমি যতই হিট করি উপরের যে টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তার কি কোনো ডিফারেন্স কিছু হবে না? কারণ এই যখন নিচে আসবে এর নিচের ওয়াটার মলিকিউলগুলো তো উপরে চলে যাবে, তাই না? ডেন্সার ভারী জিনিস তো সবসময় নিচে আসে, ডেন্সার না। যার ডেন্সিটি বেশি সে কী করবে? সে সবসময় নিচে আসবে না। তাহলে এর তো ডেন্সিটি বেশি, এ কী করবে? এ সবসময় নিচে আসবে না, তাহলে ও কী করছে? ও নিচে আসছে। আচ্ছা যদি এই লিকুইডটা এই জায়গাটায় আসে, তাহলে এখানেও তো একটা লিকুইড ছিল আগে থেকে, সেই লিকুইডটা কোথায় যাবে? উপরে চলে যাবে, খুব সিম্পল। তার মানে এই লিকুইডটা যখন আবার উপরে চলে যাবে ও কী হবে? ঠান্ডা হয়ে যাবে না? ও ঠান্ডা হলে আবার কী হবে? নিচে চলে আসবে। তাহলে এইটাই তো আমার প্রসেস যেটা চলতে থাকবে, তাই না? আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম। এরম করে করে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যখন আমি চলে আসব, নিচের T2 যখন 4 ডিগ্রি হয়ে যাবে তখন অবধি তো সব এখানে চলে আসবে, এলো না? তাহলে পুরোটা ডেন্সার লিকুইড দিয়ে ভর্তি হয়ে গেছে। ভালো করে বুঝবি, পুরোটা কি হয়েছে? ডেন্সার লিকুইড দিয়ে ভর্তি হয়ে গেছে। তখন এইখানের টেম্পারেচার কত হয়েছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তাই না? আর 4 ডিগ্রি কি বেঁচে আছে? না। তার মানে এর তলা থেকে যত লিকুইড যেগুলোকে আমি ব্লু ডট দিয়েছি সব কত ডিগ্রি সেন্টিগ্রেড এখন? সব 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড 10 ডিগ্রির থেকে অবশ্যই ডেন্সার, তাই সে নিচে আছে। একদম পরিষ্কার হয়ে গেছে? আচ্ছা দাঁড়া অবিনাশ, আমি একটু শেষ করিনি বাবা, তো সব কথা শুনবো, একটু মনে রাখ। এইটুকু কি পরিষ্কার হয়ে গেছে? এবার তো আমার ফ্রিজিং মিক্সচার, তার মানে ও তো আরও ঠান্ডা করতে পারবে, রাইট? ও কি পারবে? ও আরও ঠান্ডা করতে পারবে। যখন ও আরও ঠান্ডা করতে চাইবে, তার মানে আরও ঠান্ডা করতে চাইলে ও কী করবে? আরও ঠান্ডা করতে চাইলে ও কী করবে? ও নিশ্চয়ই এখান থেকে আরও হিট অ্যাবজর্ব করতে শুরু করবে। তাহলে 4 ডিগ্রির পরে যদি 4 ডিগ্রির লিকুইড থেকে, এটা তো 4 ডিগ্রির লিকুইড, এখান থেকে যদি আরও হিট অ্যাবজর্ব করতে চায়, আরও হিট অ্যাবজর্ব করতে চায়, তাহলে 4 ডিগ্রি টেম্পারেচারটা কত হয়ে আসবে? 4 ডিগ্রিটা একবারে 0 তো কখনো আসে না, তাহলে 3-এ আসবে।
যখন আমি 3 ডিগ্রিকে দেখব, 3 ডিগ্রি কি ডেন্সার না লাইটার? লাইটার, বুঝেছিস? তাহলে এর নিচ অবধি কি আছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যেই আরেকটু ঠান্ডা করলাম, কত হবে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি হেভিয়ার না লাইটার? লাইটার। কোথায় যাবে, উপরে না নিচে? উপরে, রাইট? উপরে যাওয়া মানে তখন T1 টেম্পারেচারটা কমবে না বাড়বে? কমবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এইখান থেকে শুরু করছি আমি আমার, এখান থেকে শুরু করছি সাপোজ এই সাপোজ এই গ্রিন কালারটা দিয়ে। তাহলে কি দেখতে পাচ্ছি? এবার উপরে যেতে শুরু করলো 3 ডিগ্রি সেন্টিগ্রেড। হালকা তো? 3 কি হালকা তো? তার মানে 3 যদি হালকা হয় তাহলে 3 এখানে যেতে শুরু করলো। যত 3 উপরে যাবে, যেগুলো 10-এ ছিল সেগুলো কি হবে? নিচে আসবে। কিন্তু T2-র কি কোনো চেঞ্জ হচ্ছে সেই সময়? কারণ এই তো অলরেডি ডেন্সার। হচ্ছে চেঞ্জ? না, অলরেডি ডেন্সার। তাহলে এরকম করতে করতে একসময় এটা 3 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল না 3 ডিগ্রি? কিন্তু ও কি থেমে থাকবে? ও তো ফ্রিজিং মিক্সচার। ও কি করবে? ও কি করবে? আরও ঠান্ডা করবে, রাইট? তাহলে এবার 3 ডিগ্রির যখন ঠান্ডা করেছে, তখন তো আরও ঠান্ডা করতে চাইবে। হ্যাঁ, বোথ সাইড তো একসাথে ঠান্ডা করতে চাইছে। হচ্ছে কি? এই যে ওয়াটারের ডেন্সিটি ভ্যারি করে যাচ্ছে, তাই? কারণ যেই ঠান্ডা হচ্ছে সেটা নিচে চলে যাচ্ছে, তাই উপরের জিনিসকে ঠান্ডা করতে হচ্ছে। আচ্ছা, হলো এটা 3 ডিগ্রিতে। এবার পুরোটা উপরে 3 ডিগ্রি হয়ে গিয়েছে, পুরোটা নিচের 4 ডিগ্রি রয়েছে, কিন্তু ও তো ঠান্ডা করছে আরও। তাহলে কি হবে? ও তো আরও ঠান্ডা করছে, তাহলে কি হবে? তাহলে টেম্পারেচার কি হবে? হ্যাঁ, কমতে শুরু করবে, রাইট? টেম্পারেচার কমতে শুরু করবে আরও। এবার বলতো 2 ডিগ্রি সেন্টিগ্রেড 3ডির থেকে লাইটার না ডেন্সার? লাইটার। তার মানে পুরোটা 3 ডিগ্রি হয়ে গিয়েছে। এবার 2 ডিগ্রি সেন্টিগ্রেডের, মনে কর এই গোলগুলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি লাইটার তো? তাহলে 3 ডিগ্রির উপরে চলে যাবে না? 3 ডিগ্রির উপরে চলে যাবে না? তাহলে 3 ডিগ্রিগুলো কোথায় যাবে? একটু একটু করে নিচে আসতে শুরু করবে। তাই বলে কি এত নিচে আসতে পারবে? পারবে না, কারণ এইগুলো অনেক ডেন্সার, রাইট? তাহলে 3 ডিগ্রিগুলো নিচে আসতে শুরু করবে, 2 ডিগ্রিগুলো কি হবে? এই জায়গাটায় ভর্তি হতে শুরু করবে, তাই না? ভর্তি হতে শুরু করবে না? ক্লিয়ার হলো? এবার 3 ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রিগুলো উপরে উঠতে শুরু করেছে, আবারও ঠান্ডা হচ্ছে। এবার কি হবে? 1 ডিগ্রি। আরও ঠান্ডা হয়, তাহলে পুরোটা কি হতে শুরু করবে? এবার 1 ডিগ্রি হতে শুরু করবে। তার মানে পুরোটা এবার কি হয়েছে? 1 ডিগ্রি হতে শুরু করেছে, কারণ 1 ডিগ্রি ইজ লাইটার দেন 2 ডিগ্রি, তাই না? এরকম করে করে যখন পুরোটা 1 ডিগ্রি হয়ে যাবে, তখন কি পড়ে থাকবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি কি আরও লাইটার না? তাহলে এই হলো 0 ডিগ্রি। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? যখন 0 ডিগ্রি হয়ে গেল, তার মানে ও তো লাইটেস্ট, ও তো লাইটেস্ট। তখনও যদি ফ্রিজিং মিক্সচারটা চলতে থাকে, তখন কি হবে? তখন একটু একটু করে বরফের লেয়ারটা নিচের দিকে নামতে শুরু করবে। মানে তখন একটু একটু করে যেগুলো 2 ছিল, যেগুলো 3 ছিল, সেগুলো একটু একটু করে বরফ হতে শুরু করবে। আর ধীরে 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 তারপরে অনেক পরে গিয়ে হয়তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডটাও ধীরে ধীরে বরফ হতে পারবে, বাট প্রোভাইডেড আমরা সেটাকে অনেক সময় দিচ্ছি। দিস ইজ হোপস এক্সপেরিমেন্ট। তারপরে আর কেন বাড়বে? আমি যদি হিট ঠান্ডা না দিই আর তো ঠান্ডা যদি তুলে নিই তাহলে বাড়বে। যদি আরও ঠান্ডা দিই তখন আর বাড়ার কোনো গল্প থাকবে না। হ্যাঁ, বরফের অ্যামাউন্টটা বাড়তে শুরু করবে। মাইনাস কখন হবে? মাইনাস কখন হবে? মাইনাস তখন হবে যখন পুরো রিজিয়নটা বরফ হয়ে গিয়েছে, তারপরে মাইনাস হবে। তার আগে যেতে পারবে? পারবে না। তার কারণ নিচের জিনিসগুলোকেও তো ওকে সলিডিফাই করতে হবে, কারণ এগুলোর ডেন্সিটি তো বেশি বর্তমানে। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস। দেখ, আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে উপর দিকে আইস ফর্ম করছে। তাহলে উপর দিকে আইস ফর্ম করা মানে উপর দিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে হয়তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এমন হচ্ছে না ব্যাপারটা?
রাইট? তার মানে আমি ঠান্ডা দিচ্ছি তবু নিচেরটা কি বরফ হচ্ছে? দিস ইজ দি বিউটি অফ অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। এর অনেক এক্সাম্পল আছে। এইটা সব থেকে সুন্দর এক্সাম্পল যেটা এখন দেওয়া যাবে সেটা হচ্ছে, মনে করো এখানে তোমার একটা পন্ড আছে, পন্ডটা রয়েছে সামওয়্যার ইন সাইবেরিয়া। সাইবেরিয়া কেমন দেশ? হ্যাঁ, পন্ড রয়েছে, দ্য পন্ড ইজ সামওয়্যার ইন সাইবেরিয়া। সাইবেরিয়া কেমন কান্ট্রি? সাইবেরিয়া ইজ আ কোল্ড কান্ট্রি, রাইট? দিস ইজ আ কোল্ড কান্ট্রি। এবার সাইবেরিয়ার মতো কান্ট্রিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সব জায়গায় এরকম লিকুইড ভরা পন্ড দেখতে পাচ্ছি, রাইট? উই ক্যান সি আ পন্ড ফুল অফ ওয়াটার। দেখ, তাহলে আমি যদি এখান থেকে কুল করতে শুরু করি, তাহলে প্রথমে সবটা কি হবে? 4 ডিগ্রি হতে শুরু করবে না? তাহলে একটা টাইমে সবটা জল কি হয়ে যাবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন 4 ডিগ্রি হয়ে যাবে, এবার আমি আরও কুল করতে শুরু করেছি, তাহলে লোয়ার টেম্পারেচারগুলো কী হবে? উপরের দিকে থাকবে। তার মানে এখানে যদি লেয়ার ফর্মেশন হয়, দ্য লেয়ার দ্যাট উইল বি ফর্মড উইল বি কভার্ড উইথ দ্য টপ পোর্শন অফ আইস। তাহলে এই পোর্শনটা কী হবে? তাহলে দিস উইল বি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত হবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, লাস্টে নিচে 4 ডিগ্রি। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, পুরোটা ওর প্রশ্ন হচ্ছে, স্যার পুরোটা কেন আইস হয় না? একটা সময় তো পুরোটাই আইস হয়ে যেতে পারে, কারণ বাইরে তো আরও ঠান্ডা। সাইবেরিয়া মানে হয়তো -50 ডিগ্রি সেলসিয়াস চলছে বাইরে। দ্যাটস আই ট্রিমেন্ডাসলি লো টেম্পারেচার। তাহলে তো বরফ তো পুরো হয়ে যাওয়াটা উচিত। কিন্তু যত ঠান্ডার দেশই হোক না কেন, আমরা দেখি উপরে বরফের লেয়ার, হয়তো মোটা বরফের লেয়ার, কিন্তু নিচে কিন্তু দেখি মাছ ঘুরে বেড়াচ্ছে। কী করে পসিবল? বাইরে এক্সট্রিমলি কোল্ড টেম্পারেচার, -52 ডিগ্রি ওয়েদার, মানে তো ওটা ইজিলি একটা পন্ডকে বরফ করে দিতে পারে। আমাকে একটা কথা বল, ইজ আইস আ গুড কন্ডাক্টর অফ হিট আর আ ব্যাড কন্ডাক্টর অফ হিট? Bad conductor of heat, right? So ice is a bad conductor of heat. So ice, yes, so ice is a bad conductor. This is a bad conductor of heat. Good. তার মানে এইটুকু যা বরফ হয়েছে হয়েছে, হয়তো এর উপরের টেম্পারেচার মাইনাসে আছে, হয়তো উপরের টেম্পারেচারের -30 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস আছে হয়তো, কিন্তু আইস ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট। তাহলে ও ভেতরের হিটটাকে কি আর এসকেপ করতে দেবে? ও কি হিটটাকে এসকেপ করতে দেবে? না। তাহলে এমনিতে ঠান্ডা করতে চাইছে, কিন্তু উপরে যেহেতু শিট অফ আইস তৈরি হয়ে গেছে, ইট ওয়ন্ট অ্যালাউ দ্য হিট টু এসকেপ। ইফ ইট ডাজন্ট অ্যালাউ দ্য হিট টু এসকেপ, তাহলে কি দেখতে পাবো আমরা? যে এর ভেতরের জলটা হিট লস করবে না। অনেক ঠান্ডা, কিন্তু অনেক ঠান্ডা হলেও মাছগুলো তো বেঁচে থাকতে পারবে। বলতে পারবো না, মাছ তো -4-5 ডিগ্রি সেন্টিগ্রেডে বেঁচে থাকতে পারবে না, মরে যাবে তো। কিন্তু 3-4 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু মাছ বেঁচে থাকতে পারবে, অ্যাকোয়াটিক লাইফ কিন্তু সার্ভাইভ করতে পারবে। বোঝা গেল কথাটা? দিস ইজ দি বিউটি অফ অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। হ্যাঁ, ফ্রিজে কিছু জমালে বরফ হয়ে যায়, তার অনেকগুলো কারণ আছে। তুই সেটাকে জমাচ্ছিস ফ্রিজারে। কোথায় জমাচ্ছিস? এবার ফ্রিজারে চতুর্দিক থেকে ঠান্ডা হচ্ছে। এখানে কি চতুর্দিক থেকে ঠান্ডা হচ্ছে? 3 দিক থেকে ঠান্ডা হচ্ছে, রাইট? এই জিনিসগুলো 3 দিক না, এখানে দেখ 1 দিক থেকে ঠান্ডা হচ্ছে। আর বাকি কি? এইগুলো কি? এইগুলো সয়েল না? এইগুলো সয়েল না? এটা কি? এটা সয়েল না? সয়েলের দিক থেকে ঠান্ডা হচ্ছে? হচ্ছে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, ইগলুতেও সেম, বাট ইগলুর প্রিন্সিপালটা আলাদা। ইগলু ডাবল ওয়ার্ল্ড কন্টেনারের প্রিন্সিপালে কাজ করে। হ্যাঁ, তো ইগলু আর এটা সেম প্রিন্সিপাল নয়, এই দুটোকে আমরা সেম প্রিন্সিপাল ভাববো না। হ্যাঁ বল। কারণ আইস দিয়ে বানালে ওর টেম্পারেচার ভেতরে থাকে হয়তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বোঝা গেল? কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তুই সার্ভাইভ করতে পারবি, বাট মাইনাস টেম্পারেচারে তুই সার্ভাইভ করতে পারবি না। ও মাইনাস টেম্পারেচারটা হতে দেয় না। ধর রানাঘাটে যখন খুব ঠান্ডা পড়ে, আমরা 9 ডিগ্রি সেন্টিগ্রেডও টেম্পারেচার দেখেছি রানাঘাটের বুকে দাঁড়িয়ে। আমরা যখন ট্রিপ করতে যাই পাহাড়গুলোতে, আমরা -3-4 হামেশাই দেখি। ওগুলো বিয়ারেবেল, তুই সহ্য করতে পারবি। ঠান্ডা, অবশ্যই ঠান্ডা, কষ্ট হয়, কিন্তু তুই মরে যাবি না। But when you rise high up in the mountains, extreme cold temperature, -30, -50, বোঝা গেল? স্যার, হ্যাঁ বল। সুব্রতী, ভিডিও অন করতে হবে বাবা।
হ্যাঁ বলছি সুপ্রদীপ। ইয়ে উপরেরটাই কেন আইস, নিচের থেকে তো আইস হতে একেবারে উপরে। উপরেরটায় আইস হয় কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আইস, দ্যাট ইজ লাইটার দ্যান 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার। বোঝা গেল? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস ইজ লাইটার দ্যান 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার। আচ্ছা আমরা চলো আর একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, দেখি তোরা বলতে পারিস কিনা। মনে কর আমার বাড়ি হচ্ছে রাশিয়াতে। ওকে, আমার বাড়ি রাশিয়াতে, আমার বাড়ির বাইরে এরকম একটা কলের পাইপ আছে। দিস ইজ আ ওয়াটার পাইপ আউটসাইড অফ মাই হোম, রাইট? আমি কি করলাম, রাত্রিবেলায় ট্যাঙ্কিটা চালিয়েছি, যেমন আমাদের হয় যে ট্যাঙ্কি চালালে পাইপগুলোতে জল ভরে থাকে, ঘরে জল ভরে থাকে। হ্যাঁ, তো আমরা জল খুললেই, এবার কল খুললেই জল পাবো, রাইট? আমি সাইবেরিয়াতে রয়েছি, বাঙালি, আমার তো খুব ধারণা পরিষ্কার যে হ্যাঁ সকালবেলায়, রাত্রিবেলা জল তুলে রেখেছি তো সমস্যা কী, সকালবেলায় ট্যাপ খুলবো, জল খুলবো, স্নান করব। দেখলাম সকালবেলায় জল খুলতে গিয়ে জল তো পড়ছে না, উল্টে পাইপটা আমার ফেটে গেছে। কেন? বরফ জমছে। হ্যাঁ, কারণ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার সাইডে যখন ফল করে গেছিল তখন ওয়াটার এক্সপ্যান্ড করেছে পাইপে। গুড, তার মানে এর মধ্যে ওয়াটার ছিল। ওকে তার জন্য পাইপটা ফেটে গেছে। ওকে ভাস্বতী, তার মানে এর মধ্যে ওয়াটার ছিল। তো বাইরে কোনো একটা টেম্পারেচারে ওয়াটার ছিল, সাপোজ বাইরে সাইবেরিয়ায় রয়েছি, রাশিয়াতে রয়েছি, ঠান্ডা টেম্পারেচার, সাপোজ বাইরে 6 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ছিল, রাইট? রাত্রিবেলায় কি হলো, রাত্রিবেলায় টেম্পারেচারটা ফল করতে শুরু করলো, রাইট? তার মানে টেম্পারেচার ফল করতে করতে কোনো একটা সময় 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিলো। তারপর থেকে যখন টেম্পারেচারটা আরও ফল করতে শুরু করলো, তখন ওয়াটারটা কি করবে, এক্সপ্যান্ড না কন্ট্র্যাক্ট? ওয়াটার কুল করছে, কি হবে, এক্সপ্যান্ড। তাহলে আমার পাইপ কি একটা সলিড এক্সপ্যান্ডিং এমন একটা কিছুকে আটকাতে পারবে না? তাহলে পাইপটা কি হবে, ফেটে যাবে, রাপচার করে যাবে। হ্যাঁ, কোনো যায় আসে না, আয়রন ফেটে যাবে। ঠিক আছে, কেন বলতো, তোর বাইরের দিকে প্রেশার তো অনেক বেশি, ফাটিয়ে দেবে ওটাকে। ওকে, হ্যাঁ, আমরা যদি ওয়াটার পাইপটাকে কমপ্লিটলি ফিল না করি, বা ওয়াটার পাইপ যদি রাত্রিবেলায় ড্রেন করে দিই, তাহলে আমার কোনো টেনশন নেই। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাছাড়া ওয়াটার পাইপ রাত্রিবেলা ফিল করে রাখলে আরও সমস্যা আছে। এই যে বরফটা জমবে, বরফটা তো গলবে না, তাহলে তুই তো জল পাবি না। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে আমরা এই দুটো এক্সাম্পল বুঝলাম। প্রচুর এক্সাম্পল আছে। ঠান্ডার দেশে রাত্রিবেলায় ধান ক্ষেত বা যদি কোনো ক্ষেত থাকে তার মধ্যে জল ভরে দিয়ে রাখে। কেন? এই যদি ধান ক্ষেত থাকে, এই যদি ধান ক্ষেত থাকে, স্যার ঠিক আমি আছে, বলবো, দাঁড়া ভাস্বতী, সবাইকে ট্রাই করতে দিই। তাহলে এত দূর অবধি জল ভরে রেখে দেবে কেন? এনিওয়ান এখানে যারা আছিস ট্রাই কর, যে এত দূর অবধি জল ভরে রাখা হয় কেন? হ্যাঁ, এখানে না, ঠান্ডার দেশে জল তো এক্সপ্যান্ড করবে ঠান্ডা হলে, কিন্তু তাহলে এতটা অবধি জল কেন ভরবো? পুরোটা তো দেবো না, পুরোটা কেউ কখনো জল দেয় না কোনোদিনই, কোথাও গাছ এমনি মরে যাবে, তাহলে এই অবধি জল দেওয়া হবে, কিন্তু কেন? আচ্ছা, গাছের মধ্যে রুট থেকে ওরা যে নিউট্রিয়েন্ট আর ওয়াটারগুলো নেয়, সেটা সারা গাছের সব জায়গায় চলে যায়? কোথাও যায় না? যায়। ওকে, কি করে যায়? জাইলেমের মাধ্যমে। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, তাই আমার দুটো টিউব পড়েছি না? তো গাছের মধ্যে তো এরকম অনেক টিউব আছে, ছোট 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 ক্যাপিলারি লাইক টিউব আছে, তাই না? তাহলে ওগুলো তো জলে ভরে থাকবে। যদি জল অল্প থাকে তাহলে ওগুলো পুরোটাই জলে ভরে রয়েছে। এবার কি হবে, যেই বরফটা পড়তে শুরু করবে, তাহলে কি হয়ে যাবে, ওটা রাপচার করে যাবে। এবার এত দূর জল ভরে রাখলে কি সুবিধা হবে? ফাটবে না। তার কারণ হচ্ছে, যদি এখানে বরফ তৈরি হয়, হয়তো জাস্ট আপার লেয়ারটাই বরফ তৈরি হবে, লোয়ার লেয়ারগুলো কি থাকবে, তাহলে ড্যামেজ হওয়ার চান্সেস কি বেশি হবে না কম হবে? কম। কারণ আমার ক্রপগুলো কি হবে, বেঁচে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ বল। হ্যাঁ, সব জায়গায় ক্রপ হয়। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা গ্লিচ হয়েছে, অন করতে হবে না। বাট আমরা কি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? না, এই জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? একদম পরিষ্কার? ওকে, ভেরি গুড।
ওকে 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 আমাকে একটা কথা বলতো, আমি প্রথমে জিজ্ঞেস করবো এটা সোমেন বলতো যে ইন উইন্টার ওয়াটার ট্যাঙ্ক স্টার্টস ফ্রিজিং ফ্রম দ্য সারফেস নট ফ্রম দ্য বটম, কেন? অ্যানোমালাস এক্সপ্যানশনের জন্য। আর একটু বেটার ওয়েতে কেউ বলতে পারবি এনিওয়ান? হ্যাঁ, বলবো টেম্পারেচার যখন ডিক্রিজ করে তখন লাইটার হয়ে যায়, গুড, বাহ, কারণ লাইটার জিনিসগুলো উপরে থাকে, ডেন্সার জিনিসগুলো ইজ আ হায়ার ইন টেম্পারেচার, সেগুলো নিচে থাকে, গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এ হলো গ্লাস স্ফিয়ার ফ্লোটস উইথ ইটস এন্টায়ার ভলিউম সাবমার্জড ইন ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, সিঙ্কস ওয়েন ওয়াটার ইজ হিটেড অ্যাবাভ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বলছে? একটা হলো গ্লাস স্ফিয়ার, একটা ফাঁকা জলের স্ফিয়ার, ফ্লোটস উইথ এন্টার ভলিউম সাবমার্শন, পুরো ভলিউমটাই জলের তলায় ডুবে থাকে এবং ফ্লোট করতে শুরু করে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, সিঙ্কস ওয়েন হিটেড অ্যাবাভ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কথাটা একটু বুঝি, যে বলছে দুটো টেম্পারেচার আছে, একটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা সাপোজ অ্যাবাভ 4 ডিগ্রি, মানে ধরো 8 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বলছে যে এই যদি আমার কন্টেইনারটা হয়, আমি যদি এই লেভেল অবধি লিকুইড রাখি, তাহলে দেখতে পাবো যে গ্লাস কন্টেইনারটা এইভাবে ফ্লোট করছে যখন 4 ডিগ্রিতে রয়েছে। হ্যাঁ, আর 8 ডিগ্রির ক্ষেত্রে কি দেখতে পাবো, যে যখন 8 ডিগ্রি রয়েছে তখন এই অবধি লেভেল অফ ওয়াটার রয়েছে, ও এইভাবে ফ্লোট করছে। ও কীভাবে ফ্লোট করছে, এক সেকেন্ড একটু দেখে নিই। ও ফ্লোট করছে অ্যান্ড সিঙ্কস ইন ওয়াটার অ্যাভাব, আর সিঙ্ক করে ও এইভাবে সিঙ্ক করে গেছে। বলতো কেন? আমি যখন এটাকে, আচ্ছা বল। যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে তখন ওর ডেনসিটি ম্যাক্সিমাম থাকে, মানে ওকে 1000 গ্রাম পার সেন্টিগ্রেড, ওকে 1000 গ্রাম 1000 কেজি পার সেন্টিগ্রেড। ওকে আর যখনই ওটাকে আমরা হিট করছি তখন ওর ডেনসিটি কমে যাচ্ছে। গুড, তার মানে এই ক্ষেত্রে ডেনসিটি মোর, এই ক্ষেত্রে ডেনসিটি কি লেস, রাইট? তাহলে এই ক্ষেত্রে ডেনসিটি কি মোর, এখানে ডেনসিটি কি লেস। যখন ডেনসিটি মোর, এই স্পিয়ারের যা ডেনসিটি সেটা কি চেঞ্জ হচ্ছে? না, তাহলে স্পিয়ারের ডেনসিটি একই থাকছে, শুধু ডেনসিটি এইখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে যদি ডেনসিটি কমে যায়, ভালো করে বুঝবি, ডেনসিটি কমে গেলে বয়েন্ট ফোর্স কমে যায় না বেড়ে যায়? কমে যায়, কারণ বয়েন্ট ফোর্স ইজ দ্য ওয়েট অফ দি ডিসপ্লেসড লিকুইড। ডেনসিটি কমে গেলে ডিসপ্লেসড লিকুইডের ওয়েটও কী হবে, কমে যাবে, রাইট? তাহলে বয়েন্ট ফোর্স কী হবে, কমে যাবে, তাহলে নিচের দিকের ওয়েট কী হয়ে যাবে, বেশি থাকবে, তাই সিঙ্ক করে যাবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, অল অফ ইউ রাইট দিস ডাউন, লেখো সবাই। ওয়েন the temperature increases above 4 degree centigrade, the density decreases below 1000 kg per meter cube. Okay? Okay, 1000 kg per meter cube. But, আচ্ছা, বাট লিখতে হবে না, দ্য ডেন্সিটি অফ দ্য গ্লাস স্ফিয়ার ডাজ নট চেঞ্জ। গ্লাস স্ফিয়ারের ডেন্সিটি চেঞ্জ হয় না। হেন্স দি buoyant force is more at 4 degree centigrade than above it. Okay, hence the buoyant force is more at 4 degree centigrade than above it, so the glass sphere sinks above 4 degree centigrade. ওকে, লিখে নাও এই অ্যান্সারটা। এবার আমরা শুরু করব এনার্জি ফ্লো অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। ওকে,
দেখ আমাদের এনভায়রনমেন্টে এনার্জি ফ্লো অবভিয়াসলি হয়, এই চ্যাপ্টারটা তোরা প্রায় সবাই জানিস, তবু আমরা আলোচনা করি, দেখবি ক্লিয়ার হয়ে যাবে, তো বিশেষ কিছু বোঝানোর নেই। আমাদের মাদার অফ অল এনার্জি কে বলতো? না, সান। কেন সান? হ্যাঁ, কারণ সোলার এনার্জি প্রোভাইড করে, আর সব এনার্জি সোলার এনার্জি থেকে আসে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। ওকে গুড। তার মানে সান থেকে আমরা কি কি ধরনের, ভাস্বতী একটু অফ রাখিস অডিওটা, এদেরকে একটু জিজ্ঞেস করি, সান থেকে আমরা কি কি ধরনের এনার্জি পাই বলতো? সোলার এনার্জি। কি সোলার এনার্জিটা কি? সোলার এনার্জিতে কি থাকে? হিট এনার্জি থাকে, আর লাইট এনার্জি থাকে, আর হাস। তাহলে আমরা টু টাইপস অফ এনার্জি পাই সান থেকে, একটা হচ্ছে হিট এনার্জি, একটা হচ্ছে লাইট এনার্জি, রাইট? আচ্ছা, যে হিট এনার্জি আমরা পাচ্ছি, এই দুটো দিয়েই কি আমাদের গোটা পৃথিবীর সব এনার্জি চলছে, মানে যেগুলো আমরা ডিরাইভ করে পাচ্ছি? না, তাহলে কি দিয়ে চলছে বল? মানে এই যে সান থেকে হিট আর লাইট পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি না, তাহলে হিট আর লাইট দিয়ে কি সব এনার্জি চলছে, সব কিছু চলছে? না, পাই না, ফোর্স কোনো এনার্জি নয়। সুপ্রতীপ অডিওটা অফ রাখবি, সুপ্রতীপ অডিওটা একটু অফ রাখবি, অডিও প্রবলেম হচ্ছে তোর। তাহলে এই দুটো ছাড়া কি আর তো আমরা কিছু পাচ্ছি কি সান থেকে? না তো। তাহলে এগুলো দিয়ে কি আমাদের সব এনার্জিগুলো চলছে? প্ল্যান্ট চলছে, আমি চলছি, এত ভেহিকেল চলছে, সব কি এই দিয়েই চলছে? সব কি এইটুকু দুটো জিনিস দিয়েই চলছে? তাই? তখন এইটুকু দিয়ে সব হয়ে গেল? বাহ, গুড। কি করে একটু বুঝি। হ্যাঁ, কিন্তু কি করে? এই যে সান হিটটা তৈরি করছে, এই যে সান লাইট তৈরি করছে, আচ্ছা প্ল্যান্টদের ফুড তৈরি করতে কি লাগে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের জন্য সানলাইটের রিকোয়ারমেন্ট রয়েছে, রাইট? দে নিড সানলাইট। তাহলে সানলাইটটা প্ল্যান্ট রিসিভ করছে, প্ল্যান্ট সানলাইট রিসিভ করার পরে ফুড তৈরি করছে, সেই ফুডগুলো আমরা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটিপি, আমরা এটিপি হিসেবে এনার্জি পাই, তাই না? এটিপি হিসেবে এনার্জি পাই। আচ্ছা, তাহলে প্ল্যান্ট তো প্রথমে ফুডটা তৈরি করলো, তাহলে প্ল্যান্টকে যে তৈরি করে তাকে আমরা কি বলি? প্রডিউসার। যে তৈরি করে তাকে আমরা বলি প্রডিউসার। তাহলে প্রডিউসার প্ল্যান্ট। আমরা যদি মাঠে ঘাটে যাই তো কে খায় প্ল্যান্ট? গরু খায়, ছাগল খায়, ইনসেক্ট খায় অনেক। আচ্ছা, ইনসেক্ট খায়, ইনসেক্ট হচ্ছে তাহলে প্রথম প্রোডাকশনটা খেলো, তাহলে ও কী কনজিউমার হবে? প্রথম না দ্বিতীয় কনজিউমার? প্রাইমারি কনজিউমার। সো হি উইল বি দি ফার্স্ট কনজিউমার অর প্রাইমারি কনজিউমার। পরিষ্কার? আচ্ছা, তাহলে একটা শুয়োপোকা ছিল, সে ওইটাকে খেলো, ওকে। শুয়োপোকাটার পাশ থেকে যাচ্ছিল একটা কোনো ব্যাঙ, ব্যাঙ হোক, কোনো পাখি হোক, তো পাখি হোক, শুয়োপোকা না, পোকা একটা, কোনো পাখি হোক, তাহলে পাখি যাচ্ছিল, তাহলে পাখি খেলো কি? পাখি খেলো শুয়োপোকাটাকে। তাহলে প্রাইমারি কনজিউমারকে কে খেলো? সেকেন্ডারি কনজিউমার। গুড। পাখি, পাখিটা ওখানে বসে খাচ্ছিল, হঠাৎ করে একটা হায়না এসে পাখির উপর একটা থাবা মেরে পাখিটাকে খেয়ে নিল। বাজও খেতে পারে, চিলও খেতে পারে, বাঘ খেতে পারে, আমি খেতে পারি। যে পাখিটা পোকা খাচ্ছিল বক, আমি বকটাকে গুলি করে মেরে বকটাকে নিয়ে এসে খেয়ে নিলাম, খেতে পারি। তাহলে আমি বা বাজ মানে কাইট বা ইগল বা টাইগার, আমরা কি ধরনের কনজিউমার হলাম? টারশিয়ারি। তাহলে আই এম অ্যাট দ্য টপ অফ দ্য ফুড চেন, রাইট? ফুড চেনের সবরা। আমাকে খাওয়ার কেউ আছে? নেই। হ্যাঁ, এবার জঙ্গলে একা ঘুরে বেড়ালে তো বাঘ খাবেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু টারশিয়ারি কনজিউমার। আচ্ছা, তাহলে আমার উপরে তাহলে আর কেউ নেই, আই এম দ্য বেস্ট। আচ্ছা, বাঘ যা, আমি খেয়ে বাঘে গেলাম, বাঘও আমায় খেয়ে নিল, দুজনে একটা টারশিয়ারিকে খেয়ে নিল, বাঘকে খাওয়ার কেউ নেই। ও তো কিং, লায়ন ইজ কিং, ওকে খাওয়ার কেউ আছে? লায়নকে কে খাবে? কেউ খাবে না। তুই থাম বাবা। তাহলে লায়নকে কেউ খাবে? গডজিলা খাবে। ওফ, ফালতু কথা নয়, পড়ছি আমরা। চলো 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 চলো। তাহলে বাঘকে খাওয়ার কেউ আছে? তাহলে বাঘকে খাওয়ার কেউ নেই, তাহলে বাঘ এখন কি হলো? টপ অফ দ্য ফুড চেন। ঠিক আছে, কিন্তু তাহলে বাঘ তো টপ অফ দ্য ফুড চেন, ওর উপরে তার কেউ নেই। আছে কেউ? নেই। তাহলে বাঘ সর্বে সর্বা। বাঘ মরে গেলে কি হয়?
পোকাগুলো খেয়ে নেয়, তার মানে কি হয়, ডিকম্পোজ হয়। কি হয়, ডিকম্পোজ হয়। তার মানে বাইরের বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রোটোজোয়া, এরা কি করে, বিভিন্ন ফাঞ্জাই এরা কি করে, ওর উপরে গিয়ে ওকে খেয়ে নেয়, ওকে ডিকম্পোজ করে দেয়, রাইট। তারপরে ওর নিউট্রিয়েন্টগুলো সয়েলে মিশিয়ে দেয়, খাওয়া হয়ে গেলে বন্ধ করে গেলে তো আবার ওটা বিভিন্ন গ্যাসেস ছাড়ে সেই জন্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাহলে ডিকম্পোজড হচ্ছে, ডিকম্পোজড হয়ে কোথায় যাচ্ছে, ও সয়েলে মিশে যাচ্ছে, গুড। তাহলে ডিকম্পোজড হয়ে যদি সয়েলে মিশে যায়, তারপরে কি হলো, সয়েলে থেকে যাবে, তারপরে প্ল্যান্ট নেবে সেটাকে কি হিসেবে নেবে, ইন দ্য ফর্ম অফ নিউট্রিয়েন্টস, রাইট। কেউই হাতে বলেছে তাহলে কেউই হাতে বলেছে না, প্ল্যানটা তো মানুষেরই দিল তার মানে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট নিচ্ছে, মাংস নিচ্ছে না, মানে ইট ইজ নট টেকিং দি র প্রোটিন, র প্রোটিনটাকে নিচ্ছে না। র প্রোটিন নিলে বলবো আমরা ননভেজ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে ওটা কাউন্ট হবে না, র প্রোটিন না নিলে কাউন্ট হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এইটুকু যে আমরা বুঝলাম, এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস জানি, একটা ছোট্ট জিনিস। তাহলে আমাকে বল, তাহলে এইটা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, তাই না? তাহলে এই যে জিনিসটা কমপ্লিটলি সারা জীবন ধরে চলতে থাকবে, একটা সাইকেলের মতো না? তাহলে আমার কাছে একটা চেন রয়েছে এবং যেটা সাইক্লিক ওয়েতে চলতেই থাকছে, চলতেই থাকছে, চলতেই থাকছে। এইটাই আমরা কথা বললাম একটা সিম্পল ফুড চেইন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশারি কনজিউমার, আমি খেলাম, তারপরে এখান থেকে কি হলো, ডিকম্পোজ হলো, এখান থেকে ডিকম্পোজ হলো, সেটা আবার নিল হচ্ছে প্লান্ট। ডিকম্পোজ আমাকে তো মরলে পুড়িয়ে দেবে তোকে মরলে পুড়িয়ে দেওয়া হলো, তাহলে তোর নিউট্রিয়েন্টগুলো তার মরে যাবে না, নিউট্রিয়েন্টগুলো থাকবে। তো ছাইটা তো একটা নয় জলে মিশে গেল, নয় কোথাও একটা ফেলে দিল বা কিছু হলো, সেখানে মাটির সাথে মিশে যাবে। ওই জন্য বললে যে কবর দেওয়া হচ্ছে মোর সাইন্টিফিক দ্যান বার্নিং। বার্নিং করলে অনেকগুলো ক্ষতি হয়, তার মধ্যে একটা বড় ক্ষতি হচ্ছে পলিউশন, ওটা না করাই ভালো। প্লাস নিউট্রিয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, ক্যালসিয়ামগুলো নষ্ট হয়ে যায়। বাক্সের মধ্যে দিলে বাক্সটাও তো একদিন পর ডিকম্পোজ করে যাবে, আর যদি সেটা নাও করে, বডিটা তো আমাদের ডিকম্পোজ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উড হলেও সেটা একদিন তো ডিকম্পোজ করে যাবেই, রাইট। মমিফাইড করলে হবে না। এবার মমিফাইড করাটাও তো তার মানে আনসাইন্টিফিক হয়ে গেল, তাই না? ওটা তো উচিত হলো না করা, বুঝতে পেরেছিস? আচ্ছা, স্যার মামিফাইড হলে কি বডি ডিকম্পোজ করবে না? হ্যাঁ, মামিফাইড হলে ডিকম্পোজ করবে, কিন্তু সয়েলে মিশবে না তো। তাহলে ওই ডিকম্পোজিশনের লাভ কি হলো বল? আচ্ছা, এইটুকু ক্লিয়ার? তোরা জানিস যে যখন জৈন সাধুরা মারা যায়, না, জৈন সাধুদেরকে না তার নামে সমাধি দেয়, কিন্তু সেই সাধুদের বডিটা মারা যাওয়ার পরে একটা পাহাড়ের টিলার উপরে নিয়ে গিয়ে ছেড়ে আসা হয়, যাতে শকুন, কাক, চিল ওরা সেটাকে খেয়ে বাঁচতে পারে, যাতে তার কোনো অংশ নষ্ট না হয়। ভাবতে পারছিস? হ্যাঁ, প্রিন্সিপালটা বুঝতে পারছিস যে আফটার ডেথ ওরা বিশ্বাস করে যে দ্য ট্রু ফর্ম অফ গেটিং দ্য স্যালভেশন অফ গড, বা যেটাকে আমরা মোক্ষ বলি, সেটা হচ্ছে টু কিপ দ্য বডি অ্যাসাইড ইন সাম হায়ার প্লেসেস, যেখানে ভালচার আসবে, বডিটাকে টুকরে টুকরে খেয়ে নেবে, খেয়ে সেটাকে নিঃশেষ করে দেবে, শুধু হাড়গুলো পড়ে থাকবে। না, আমার ওরকম কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি বললাম এটা এটা একটা কালচার। আচ্ছা চলো, তাহলে আচ্ছা আমাকে আরেকটা কথা বল, আমার মনে বড় প্রশ্ন, তাহলে আমি যে এত খাবার খাচ্ছি, তাহলে সব খাবারই কি আমার বডির মধ্যে এনার্জি হয়ে জমে যাচ্ছে? কাজে লেগে যাচ্ছে, রাইট, দ্যাটস এ গুড ওয়ার্ড, কাজে লেগে যাচ্ছে। কোথায় কাজে লাগছে? আমাকে তো কাজবাজ করতে হয়, আমাকে চলতে হয়, আমাকে কথা বলতে হয়, দৌড়াতে হয়, ভেরি গুড। তাহলে এইগুলো করতে কি হচ্ছে, আমার এনার্জিটা ইউজড আপ হচ্ছে, রাইট। এনার্জিটা কি হচ্ছে, ইউজড আপ হচ্ছে। যখন এইভাবে এনার্জিটা ইউজড আপ হচ্ছে, তখন আমার সেটা ডে টু ডে অ্যাক্টিভিটি করতে কাজে লাগছে। তাহলে ডে টু ডে অ্যাক্টিভিটি করতে আমার একটা এনার্জি ইউজ করছি, যে এনার্জিটাকে আমরা ইউজ করছি সেটা বাদে যে এটাকে পড়ে থাকছে, সেটা আলটিমেটলি ডিকম্পোজ হচ্ছে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে পুরো? কোনো ডাউট আছে? না। আচ্ছা, তাহলে এই চারটাকে আমরা একটু হালকা করে ফলো করব। দেখো, আমরা প্রডিউসার থেকে একটা অ্যামাউন্টের এনার্জিকে পাচ্ছি না? we are getting a certain amount of energy from producer. দেখছি কি যে এনার্জিটাকে আমরা পাচ্ছি তার একটা পোর্শন ফরওয়ার্ডেড হচ্ছে, তাই না? আর একটা পোর্শন দেখ মেটাবলিজমের জন্য ব্যবহার হচ্ছে।
দেখ 11,900 মানে মেজরিটি পোর্শনটা তার রেসপিরেশন বা তার বেঁচে থাকতে কাজে লাগছে, রাইট? এবার এই প্ল্যান্টটাকে যখন আমি খাচ্ছি বা প্রাইমারি কনজিউমার খাচ্ছে, তাহলে এতটা এনার্জি সে খাচ্ছে, কিন্তু প্ল্যান্টের তো কিছু পোর্শন নষ্টও হয়ে যায়, পুরোটাকে আমরা খেতে পারি না তো। তাহলে প্ল্যান্টটার পাতা খেলাম, গাছটার কি হবে? ডিকে হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ধর আমার একটা পাট গাছ, তাহলে পাট গাছে তো শুধু পাট পাতাটা খাবো, বা একটা পালং শাক গাছ, পালং পাতাটা খাবো, রুট খাবো না, শুট খাবো না, তাহলে ওগুলোর কি হবে? একটা বড় ধর বট গাছ, তার তো কিছুই খাবো না, তার হয়তো প্রাইমারি কনজিউমার ফলটুকু খেলো, কিন্তু তার পাতা তার ডাল সেগুলোর কি হবে? না, ফলটা খায় না, পাখিতে ফল খায় তো বট গাছের। হ্যাঁ, ফল হয়। ধর আমি একটা আপেল গাছ, সোজা যেটা আমরাও খাই আপেল গাছ, তাহলে আপেল গাছ এটা পোকা খাবে আপেল, বাকি আপেল গাছটার কি হবে? ডিকম্পোজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে হয়তো তার মধ্যে শুধু এইটুকু পোর্শন ক্যারিড ফরওয়ার্ড হলো, বাকিটা কি হবে? ডিকম্পোজড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে এইটুকু পড়ে থাকলো, তার মধ্যে পুরোটা তো গেল না, এইটা থেকে এইটাকে মাইনাস করব, তাহলে এতটুকু পড়ে থাকলো, এইটা পেলো প্রাইমারি। তাহলে প্রাইমারি তো বেঁচে থাকতে কাজে লাগবে, তাহলে প্রাইমারির বেঁচে থাকতে এতটা চলে গেল, তাহলে এতটা এগিয়ে গেল, যেটা সেকেন্ডারি কনজিউম করবে। কিন্তু এর মধ্যে থেকেও দেখ ওরও ডিকেতে কিছুটা চলে যাবে। এই যে ধর একটা পোকা খেলো, পোকার হয়তো বডির কভারিংটাও খেতে পারলো না পুরোপুরি, মাথার হাড়টা হয়তো খেতে পারলো না পাখিটা, ওইটা হয়তো তার এক্সক্রিশনের থ্রু দিয়ে পাখির থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেগুলো তো ডিকম্পোজ হচ্ছে, পুরোটা তো খাচ্ছে না। তাহলে যেটুকু পার্ট ডিকম্পোজ হচ্ছে সেটা কি হবে? সেটা চলে যাবে ডিকেতে, বাকিটা চলে গেল সেকেন্ডারিতে। একইভাবে মেটাবলিজম কিছুটা এগোলো, ডিকে হলো, পড়ে যাবে টার্সিয়ারি, সেখান থেকে টার্সিয়ারির দেখ, টার্সিয়ারিকে খাওয়ার কি কেউ আছে? তাহলে টার্সিয়ারির যেটুকু মেটাবলিজমে চলে গেল, বাকিটা কি হবে? বাকিটা পুরোটাই ডিকেতে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ডিকেতে। ধর আমি তো লাস্ট কনজিউমার, আমাকে খাওয়ার তো কেউ নেই, তাহলে আমার ক্ষেত্রে আমার মেটাবলিজমের কাজে লাগাতে যেটুকু এনার্জি দরকার সেটুকু ইউজড আপ হলো, বাকি এনার্জিটার কী হবে? ডিকে হয়ে যাবে। আমি মরে গেলে কী হবে? ডিকে হয়ে যাবে। ইজ এর ক্লিয়ার? ডিকে মানে পচে যাওয়া। ইজ এর ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ বল। না, ওরকম না, মানে ধর আমি তো একটা প্ল্যান্ট খাচ্ছি না, এইটা এইটা একটা প্ল্যান্টের থেকে 6 কিলো ক্যালোরি, কিন্তু আমি তো একটা প্ল্যান্ট খাচ্ছি না। সৌম্যদীপ বের করে দেবো শোনা, এত কথা বললে কিন্তু কষ্ট লাগবে, অতিরিক্ত গল্প হচ্ছে, অতিরিক্ত গল্প হচ্ছে, এটা তো রিয়েলাইজ করতে হবে না, আমরা তো পড়ছি বল বাবু। হ্যাঁ, আসি আমরা। তাহলে আমি তো একটা প্ল্যান্ট খাচ্ছি না, কতগুলো প্ল্যান্ট খাচ্ছি? প্রচুর প্ল্যান্ট খাচ্ছি। তাহলে প্রচুর প্ল্যান্ট খেলে প্রচুর প্ল্যান্ট তো আমাদের অনেক ক্যালোরি জমতে জমতে আমাদের কাছে আসছে। যে টার্সিয়ারি খাচ্ছে সে তো শুধু একটা মাছ খাচ্ছে না, সে তো অনেক মাছ খাচ্ছে, সে তো রোজই মাছ খাচ্ছে, তাহলে প্রত্যেকটা থেকে যদি 6 ক্যালোরি করে আসে ইকুয়াল পোর্শন, তাহলে অনেক পোর্শন জমছে না? বোঝা গেল? তাহলে আমরা কিন্তু কম ক্যালোরি খাচ্ছি না, প্রচুর ক্যালোরি খাচ্ছি। আমরা যে সামান্য ডায়েট করি তাতে প্রায় 2500 কিলো ক্যালোরির খাবার খাই আমরা, যেটা কিন্তু অনেক। হ্যাঁ, মানে বাকিটা তো ডিকে হতে হতে ডিকে হতে হতে ডিকে হতে হতে যাচ্ছে। না না, ওখানেও প্রচুর কিলো ক্যালোরি আছে, মাছ মাংসতে অবশ্যই বেশি কিলো ক্যালোরি, কারণ ধর একটা মাছ সে তো ছোটো মাছকে খাবে, ছোটো মাছ তো উইডগুলোকে খাবে, উইড মানে তো প্লান্ট, বুঝতে পেরেছিস? তাহলে একটা ছোটো মাছ অনেক উইড খেলো, সেখান থেকে অনেক ছোটো মাছকে একটা বড় মাছ খাবে, অনেক বড় মাছকে একটা তিমি মাছ খাবে, তাহলে তো আলটিমেটলি এনার্জিটা ট্রান্সফারই হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? গলা তো আমাদের মতো গলা নাকি? আচ্ছা দেখ, হ্যাঁ, মুখটা বড়, গলা ছোট। according to the second law of thermodynamics, when energy is put to work, a part of it is always converted into unuseful form as heat, mainly due to friction and radiation. ওকে, তার মানে আমরা তো থার্মোডাইনামিক্স মানে হিটের ফ্লো নিয়ে কনসেপ্ট, এখানে এটাই বলতে চাইছে যে আমরা তো এনার্জি ক্রিয়েট করতে পারি না, আমরা কি এনার্জি ডিস্ট্রয় করতে পারি? আমরা কিন্তু এনার্জি ডিস্ট্রয় করতে পারি না, তাহলে আমরা এনার্জি ক্রিয়েটও করতে পারি না, আমরা এনার্জি ডিস্ট্রয় করতে পারি না, তাহলে আমরা কি পারি? আমরা এনার্জিকে শুধু একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট করতে পারি। উই ক্যান অনলি কনভার্ট এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার, এইটুকুই আমরা করতে পারি। কিন্তু এবার এই যে আমরা এনার্জিকে কনভার্ট করছি, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে আমরা যাচ্ছি, তার মানে
তার মাঝে আমার কিছু এনার্জি কিন্তু অন্য অন্য কাজে চলে যাচ্ছে যেটা আমাদের প্রয়োজন নয়, যেমন ফ্রিকশন, যেমন হিট লস, যেমন অন্যান্য লস, যেমন ডিকে লস, এগুলো তো আমরা চাইছি না। তাহলে আমাকে যখন পুরো এনার্জিটাকে হিসেব করতে হবে, এই লসগুলোকে নিয়ে কিন্তু হিসেবটা করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? যখন আমরা ধীরে ধীরে দেখবি ঠান্ডা হয়ে যাই, তার মানে আমাদের বডি কি তখন আর হিট জেনারেট করে না, 4 ঘন্টার মধ্যে বডি পুরো ঠান্ডা হয়ে যায়, তার মানে আমরা ধীরে ধীরে হিট লস করতে থাকি। ওকে, ব্লাড শুকিয়ে যায়। না, হ্যাঁ, ওটা একটা সময় পর সলিডিফাই করে যায়। আচ্ছা দেখ, দ্য ফ্লো অফ এনার্জি ইজ দ্য প্রসেস অফ এন্ট্রান্স, ট্রান্সফরমেশন অ্যান্ড ডিফিউশন ইন ইকোসিস্টেম ইজ গভর্নড বাই দ্য লস অফ থার্মোডাইনামিক্স। কি বলছে? স্নেকটা কোল্ড ব্লাডেড নেমে, ওর বডি টেম্পারেচারটাই ঠান্ডা। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অলসো নোন অ্যাজ ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু আদার ফর্ম, বাট ইট ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড। ঠিক আছে, এটা বললাম তো। ইন সাচ কেসেস দ্য টোটাল সাম অফ ইউজফুল অ্যান্ড আনইউজফুল এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। The energy used in respiration and in decay appears as unuseful heat energy because this energy does not reach to the consumer of next stage. তাই না? ডিকের পরে তো তারপরে আর কেউ থাকে না, তাহলে ওটা কি হয়ে যায়? একটা আনইউজফুল এনার্জি হয়ে যায় না? ওকে, সো জাস্ট লাইক আ মেশিন ইন ইকোসিস্টেম অলসো দ্য এনার্জি ট্রান্সফার ইজ নট 100% efficient. A portion of the transferred energy always goes to unuseful form in accordance with the second law of thermodynamics. তার মানে সব যে ইউজফুল ফর্ম তৈরি হয় এমন নয়, আনইউজফুল ফর্মও প্রচুর তৈরি হয়, ডিকে আছে, হিট লস আছে, অনেক কিছু আছে। এই ইউজফুল আর আনইউজফুল ফর্মকে একসাথে করলে আমরা পাবো আমাদের টোটাল এনার্জি যেটা কনজার্ভ থাকবে। এরপরে দুটো জিওগ্রাফি চ্যাপ্টার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাদের 6A 6B ইজ কমপ্লিটেড। নেক্সট চ্যাপ্টার যেটা এনার্জি সোর্সেস, আমরা আজকে শুরু করব না, পরের দিন একটা রিডিং দিয়ে আসবে। জিওগ্রাফি স্যার এটা 6, এই চ্যাপ্টারটা আমাদের বিশেষ কিচ্ছু বোঝানোর নেই, ভীষণ সোজা চ্যাপ্টার। হ্যাঁ, পরের দিন সামান্য ওভারভিউ দিলেই এটা বুঝতে পারবে। এই জিনিস তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজে বহুবার পড়েছো। কেমন ফোন করে বলছে চ্যাপ্টার 6C আর 6D তো জিওগ্রাফি। ওকে, চলো। আর 6Dটাও গ্রিন হাউস এফেক্ট, এটাও তোমরা জিওগ্রাফিতে পড়েছো। এই দুটো চ্যাপ্টার আমরা সামনের দিন শেষ করে দেবো, সামান্য ওভারভিউ দিলেই তোমরা করতে পারবে, এটা টাফ কিছু নয়।